বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার এই আগুন হলো পুরো রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জে দাঁড়িয়েছে। সর্বোচ্চ চেষ্টা করুন এবং যারা কালপ্রিট এই ঘটনার সাথে জড়িত ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে দিন। কোনো রকম কথা নেই, প্রকাশ্য একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন। কোনো রকম কে মানবাধিকার কমিশন কি বললো, জাতিসংঘ কি বললো, আমেরিকা কি বললো, ডাজ নট ম্যাটার। এই ঘটনার সাথে যারা জড়িত এবং প্রমাণিত তাদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ারে দিয়ে দেন। গুলির শব্দে প্রকম্পিত চারপাশ, বহির শত্রুর বিরুদ্ধে চলছে তীব্র লড়াই। সাজোয়া যান নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। একের পর এক আক্রমণে ধ্বংস হয় শত্রু বাহিনীর ঘাঁটি। ভারতকে উলঙ্গ করে দিয়েছেন তার জন্মলগ্ন থেকে। আর নরেন্দ্র মোদী হলেন একটা মানুষের ছায়া মাত্র, আসলে সে পশু একটা। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে, আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা। আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা। এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল, তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে। আমাদের দেশের জন্য কারাই ষড়যন্ত্র করতে আছে। আগুন ছড়িয়ে পড়তে থাকে 7 নম্বর ভবনের আশেপাশেও। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ছাতাটাই যদি না থাকে তাহলে বৃষ্টি আসলে নিজেদেরকে সুরক্ষা দিবে কি করে? আর এই ছাতার উপর ভরসা কইরা এতদিন যাবত নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে বাংলাদেশ। কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে। প্রথমে ছাতিটা উড়াই দিতে হবে, এরপরে যা মারবে সরাসরি গিয়া ওইখানে পড়বে। আমরা আমাদের জায়গা থেকে আসলে মনে করি সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন যেমন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই। কি নেতা কর্মী আছেন কিংবা সমর্থক আছেন, আমি জানি আপনারা ভালো নেই। কেন ভালো নেই? কারণ বাংলাদেশে সচিবালয়ে যে আগুন লাগছে, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে যে সরকার এবং উপদেষ্টারা আছে, বিশেষভাবে আপনার আসিফ মাহমুদ, তিনি বললেন যে এটা হচ্ছে স্বৈরাচারের যে দূষণ আছে, এটা হচ্ছে এদের কাজ, এদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ নিব। শুধু এটাই না, তারা যে করাপশন করছে, তারা যে লুটপাট করছে, এটাকে হাইট কিংবা মুছে ফেলার জন্যই তারা এই ধরনের অগ্নিকাণ্ডর ঘটনা তারা ঘটাচ্ছে এবং ঘটাইছে। এটার তীব্র নিন্দা এবং এটার সঠিক বিচারের আওতায় আমরা প্রত্যেককেই আনবো। তো আমার প্রশ্ন সেটি হচ্ছে, আমাদের বাংলাদেশে যখন নাকি সচিবালয় এই আগুনটা লাগে, ফায়ার সার্ভিস সেখানে কি করে? তদন্ত করে। ফায়ার সার্ভিস কি জানায় যে এটা হচ্ছে ছোট্ট একটা মিস্টেকের কারণে এই আগুনটা লাগছে। কি সেই মিস্টেক? সেটি হচ্ছে আপনার শর্ট সার্কিট। এই শর্ট সার্কিট হতে পারে যে কোনো জায়গায়, হতে পারে আমার বাসায়, হতে পারে আপনার বাসায়, হতে পারে, তাই নয় কি? এখন এই অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা আছে প্রত্যেককেই বলতেছে যেটা আওয়ামী লীগের সাধারণ জনগণ, আওয়ামী লীগের নেতা কর্মীরা কথা। শুধু এটাই না, মির্জা ফখরুল সাহেব কিন্তু কঠিন জবাব দেয় যে আপনারা বর্তমান ক্ষমতায় বৈশা রয়েছেন, আওয়ামী লীগের বাংলাদেশে বর্তমান কোনো অস্তিত্ব আছে? নাই তো। তাহলে আওয়ামী লীগের নাম কেন দেন? আপনারা কি এই দায়ভার আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিয়ে আপনারা নিজেরা কি সরে আসতে চান? এই দায়ভার কি আপনারা নিবেন না? এটার জন্য কি আপনারা আওয়ামী লীগের উপরে দায় চাপাচ্ছেন? আসলে কত লেভেলের, আসলে মানে এরা আসলে এদের বুদ্ধি কতটা হাঁটুর নিচে নেমে গেলে তারা এই ধরনের অপবাদ মনে করেন দেয় আওয়ামী লীগের উপরে। আপনি ভাবতে পারেন? এই আগুন হলো পুরো রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জে দাঁড়িয়েছে। সর্বোচ্চ চেষ্টা করুন এবং যারা কালপ্রিট এই ঘটনার সাথে জড়িত ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে দিন। কোনো রকম কথা নেই, প্রকাশ্য একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন। কোনো রকম কে মানবাধিকার কমিশন কি বললো, জাতিসংঘ কি বললো, আমেরিকা কি বললো, ডাজ নট ম্যাটার। এই ঘটনার সাথে যারা জড়িত এবং প্রমাণিত তাদেরকে প্রকাশ্যে
ক্রস ফায়ারে দিয়ে দেন, একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন এবং জাতি দেখুক কত ধানে। এমনকি এদেরকে যদি রাস্তার উপর ফেলে এদের উপর ট্যাঙ্ক চালিয়ে দেওয়া হয় তবুও মানুষ অখুশি হবে না। 200 কর্মকর্তা এখন কোথায় আছে? 200 কর্মকর্তা, হোয়ার দে আর? এরা সবাই তাকে একজন বর্ন ক্রিমিনাল। কথাটা বলতে হয় সেটা হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা তো সঙ্গত কারণে ক্ষতিগ্রস্ত, তারা বিভিন্ন জায়গাতে তাদের এজেন্ট আছে, তাদের এই সমস্ত কাজে প্রচন্ড রকম দক্ষতা অভিজ্ঞতা আছে। আপনি চিন্তা করেন আজ থেকে কত বছর আগে সেই হোটেল সোনারগাঁয়ের সামনে, শেরাটনের সামনে বিআরটিসির একটা বাস গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়ে সেই 17 জন 18 জন মানুষকে জীবন্ত অগ্নি দগ্ধ করার যে ইতিহাস কারা করেছিল? লগি বৈঠা যে দুর্বিষহ স্মৃতি কারা করেছিল? কাজী আপনি তাদেরকে সারা বাংলাদেশে তাদেরকে মামলায় ফাঁসিয়েছেন, তাদেরকে দৌড়ের উপর রেখেছেন। তাদের যে উজিরে আজম, তারা যাকে প্রধানমন্ত্রী হিসেবে শুধু নয়, তাদের যাকে বলা হয় আপন মায়ের মতো, মানে তারা যাকে মাথায় করে নাচে, তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন বা সে পালিয়ে গেছে, আবার তাকে ধরে আনার জন্য চেষ্টা করছেন। কাজী এই যে প্রতি বিপ্লব, তারা যে চেষ্টা করবে না, এবং তারা যে কর্ম করবে না, এটা তো আপনি উড়িয়ে দিতে পারেন না। যে আমাদের এই যে আগুন লাগছে, সচিবালয়ে আগুন লেগেছে, এবং দেখলাম যে সত্য মিথ্যা জানি না যে আপনার মিন্টু রোডের ওই এলাকাতে যে সচিব কলোনি আছে, যেখানে সচিবরা থাকেন, সেখানেও কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো মানে যে সিন্ডিকেট, দুর্নীতি বা সিন্ডিকেট, যারা চাচ্ছে না সম্পদের হিসাব দেওয়ার জন্য, যারা চাচ্ছে না যে তাদেরকে নিয়ে যে কমিশন করা হয়েছে সেটা কাজ করুক, তারা করলো না, এটা নিয়ে প্রথমত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। 1 2 নম্বর হলো যে এখানে যারা উপদেষ্টা এসেছেন, তো তাদের সবার ব্যাপারে কিন্তু আমাদের অনেকের আপত্তি আছে। আওয়ামী লীগের আপত্তি আছে, বিএনপির আছে, জামাতের আছে, সবারই আপত্তি আছে, মোরালি আছে। এখানে অ্যাবসলিউটলি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে একেবারে তার অফিসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সবার বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ আছে বিভিন্ন মহলের। তো এটা কারো ব্যক্তিগত অপছন্দ হতে পারে, কারো হয়তো এমনি চোখ টাটাচ্ছে দেখতে, তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি চোখ টাটাচ্ছে কয়েকজন লোককে নিয়ে। 1 নম্বর হলো ডক্টর আসিফ নজরুল, তাকে নিয়ে ভীষণ রকম দেশে বিদেশে অসম্ভব চুলকানি হচ্ছে। তারপরে রেজওয়ানাকে নিয়েও কিন্তু কম হচ্ছে না। তো রেজওয়ানার পরে সবচেয়ে বেশি হলো 2 জন তরুণ যারা সমন্বয়ক ছিলেন, যাদেরকে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে, এবং একজনকে তো যিনি একজনের নাম হলো নাহিদ ইসলাম আর একজন আসিফ মাহমুদ। তো একজনকে তো সবচেয়ে বড় মন্ত্রণালয়, স্থানীয় সরকার, যেটিকে এলজিআরডি মিনিস্টার বলা হয়, যেটি সাধারণত ক্ষমতাসীন দলের যিনি জেনারেল সেক্রেটারি হন তাকে দেওয়া হয়। তো সেই মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তো এই 2 জনকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষের চোখ টাটাচ্ছে। এই বয়স অল্প, এত অল্প বয়স, এত বড় দায়িত্ব কি দেওয়ার দরকার ছিল? এদের জীবনটা খেয়ে দেওয়া হলো, এরা কি করছে? এদের ভুল ভ্রান্তি মানে ধরে ধরে এদেরকে গালাগাল করে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে কজন উপদেষ্টা এই গত 4 মাসে পারফর্ম করেছেন, আমি যদি নম্বর দিতে বলেন তাহলে আমার কাছে মনে হয় যে দৃশ্যমান যোগাযোগ খাতে যিনি আছেন ফাউজিল করিম, ওনার কর্মকাণ্ড, কথাবার্তা, অ্যাক্টিভিটি সবকিছুকে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হচ্ছে। দ্বিতীয়ত মিডিয়াকে ফেস করা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব আছেন, তিনি কি করছেন না করছেন সেটা পরের ব্যাপার, তিনি মুভমেন্ট করছেন, প্রচুর ঘোরাফেরা করছেন, মিডিয়ার সাথে কথাবার্তা বলছেন, এবং তার হাঁটাচলা দেখে মনে হচ্ছে তিনি কিছু একটা করার চেষ্টা করছেন। আর নীরবে নিভৃতে সত্যিকার অর্থে সাউন্ডলেস যে কাজ করে যাচ্ছেন এই 2 তরুণ, অর্থাৎ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। তো এই যে যেখানে আগুন লাগানো হয়েছে সেখানে মূলত এই 2 জনের অফিস রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস আছে, এলজিআরডি মিনিস্টারের অফিস রয়েছে, এবং সেখানে তাদের নথিপত্র ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এই গেল একটা বিষয়। তো এটা সরকারের এই 2 জন পছন্দ করেন না, এই 2 জন লোক থেকে যারা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে এটা হলো কিনা এটা দেখার বিষয়। যদি যাদের স্বাভাবিক বোধ আছে কিংবা একটু বুদ্ধি আছে, তারা এই আগুনকে কেবলই মাত্র সাধারণ আগুন তারা মনে করবেন না। এই আগুন আমাদের কপাল পোড়ানোর আগুন, এই আগুন আমাদের দেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার আগুন, এই আগুন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তছনছ করে দেওয়ার আগুন। সে বলে এখন উত্তপ্ত। 1
নম্বর উত্তপ্ত হলো যে এই সিভিল সার্ভিসের যে প্রশাসনিক যে সংস্কার, এই সংস্কার নিয়ে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বর্তমান সরকারের একটা যাকে বলা হয় মুখোমুখি অবস্থান, এবং যিনি বা যারা এই সংস্কার করতে চাচ্ছেন, যেভাবে করতে চাচ্ছেন, এটা কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করছেন না। এটা গেল একটা সমস্যা। এটা নিয়ে সচিবালয় উত্তপ্ত, এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা অশ্লীল অশ্রাব্য ভাষায়, বিদ্রোহাত্মক ভাষায়, একেবারে বিদ্রোহ বিপ্লবের মতো ভাষায় সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের পদত্যাগ দাবি করেছেন, তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, এবং কোনো অবস্থাতেই এই যে প্রশাসনিক সংস্কার এটা মেনে নিচ্ছেন না। এটা হলো প্রকাশ্য। অপ্রকাশ্য যে বিষয়টি রয়েছে সেটি হলো এই কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে, এবং সেই হিসাব অনেকেই দিতে রাজি নন। এবং আপনারা জানেন যে আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, সেটা বিএনপির জমানাতে বলেন, আওয়ামী লীগ এরশাদ জমানাতে বলেন, যেই লাউ সেই কবু। এর মধ্যে খুব অল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারী আছেন যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, মানব প্রেমিক, এবং এই রাষ্ট্রকে সেবা করাটাকে তারা ইবাদত মনে করেন। আর 99% কর্মকর্তা কর্মচারী তারা যে বেতন পান, বিশ্বাস করেন সেই বেতন দিয়ে ঢাকা শহরে তারা বাসা ভাড়াও, মানে যে পরিমাণ বাসা ভাড়া খরচ করেন সেই বাসা ভাড়া টাকাও হয় না। ডিপটি সেক্রেটারি লেভেলের কর্মকর্তা দেখা গেল মাসে 50 লাখ টাকা খরচ করছেন, ছেলে মেয়ে আমেরিকাতে পড়াশোনা করছে। কিংবা টিউনো পর্যায়ের কর্মকর্তা, উপজেলা এসিল্যান্ডের পর্যায়ের কর্মকর্তা, এমন অনেক কর্মকর্তা আছে মাসে কোটি টাকা তাদের আয় রোজগার রয়েছে। তো এটা সিভিল সার্ভিসের সাথে সাথে পুলিশের একজন ঢাকা শহরে ধানমন্ডিতে 10-12টা অ্যাপার্টমেন্ট রয়েছে, 1000 কোটি টাকার সম্পত্তি রয়েছে। এরকম পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা অনেক আছে, যারা ডিআইজি হয়েছেন, এডিশনাল আইজি হয়েছেন, কাস্টমসের যারা কমিশনার আছেন, বা ইভেন কাস্টমসের যারা সহকারী কমিশনার, এমনকি ইন্সপেক্টর, আয়কর বিভাগ থেকে শুরু অন্য বিভাগ ইন্সপেক্টর, অনেকের বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাট করার অভিযোগ আছে। তার সঙ্গে সঙ্গে একেবারে পিয়ন, দেখা গেল যে ডিসি সাহেবের পিয়ন, তারপরে সচিব সাহেবের গানম্যান, এদেরকেও 100 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে এই দুর্নীতি বা চক্র। এবং এই চক্রটা এত শক্তিশালী যে সরকার পরিবর্তন হয়, পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ হলো, এই চক্রটা 19-20 হয়নি, হাতে গোনা কিছু আইওয়াশ হয়েছে। যেমন ধরুন আওয়ামী লীগ চলে গিয়েছে, আপনি হয়তো 50-60 জনকে গ্রেপ্তার করেছেন, 400-500 লোককে সাইড লাইনে নিয়েছেন, 200-300 লোককে ওএসডি করেছেন, কিন্তু এই যে বিশাল কর্মী বাহিনীর যে অংশটি যারা দুর্নীতির সাথে জড়িত, তারা কিন্তু নিজেদেরকে যাকে বলা হয় একেবারে এমন ভাবে একীভূত করে ফেলেছেন। যার একটা উদাহরণ দেই, একজন সচিব পদমর্যাদা কর্মকর্তা এবং একজন এডিশনাল সচিব পদমর্যাদা কর্মকর্তা, দুজনকে আমি চিনি। তারা আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে সুবিধাভোগী। তারা হঠাৎ করে একদিন আমার সঙ্গে দেখা হলো, তাও মসজিদে না অন্য কোথাও যাবে। তো তারা বললেন যে স্যার, একটা ভালো সুসংবাদ আছে, আমি সম্ভবত প্রধান উপদেষ্টার সচিব হচ্ছি, বা আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমি যাচ্ছি। তা আমি খুব অবাক বিষয়ে তাকালাম যে এই লোক বলে কি, মানে গতকাল পর্যন্ত শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, তার পাঁচটা রীতিমতো প্রাণী ছিল, সে এখন 15 দিন হয়ে সারতে পারেনি, সে কি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢোকার কথা কল্পনা করতে পারে। কিন্তু এখন বাস্তবে গিয়ে দেখেন যে অনেক অনেক মানুষ এত প্রাইজ পোস্টিং পেয়ে গেছে। আচ্ছা, আপনি চিন্তা করেন তো যে বাংলাদেশের 3টি নির্বাচনে 64টা জেলায় যদি হয় 3-7-200-র মতো ডিসি 14 সনের দায়িত্ব পালন করেছে, 18-তে পালন করেছে, 24-এ পালন করেছে। এই 200 কর্মকর্তা এখন কোথায় আছে? 200 কর্মকর্তা, হোয়ার দে আর? এরা সবাই তো একজন বর্ন ক্রিমিনাল, সাথে দিয়ে দিতে পারেন না। এটি হলো একটা বিষয়। এরপরে যেটি আছে সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কর্মকাণ্ড গত 4 মাসে হয়তো অনেকের পছন্দ হয়নি। সংক্রান্ত ঘটনা ছিল 5টি, সরকারি সংস্থা অথবা অফিস সংক্রান্ত 3টি, রাজনৈতিক কোন্দল 7টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল 30টি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গত 18 ডিসেম্বর 2024 তারিখে টঙ্গীতে ইস্তেমার মাঠে অবস্থানকে কেন্দ্র করে তাবলিগ জামাতের 2 দলের মধ্যে সংঘর্ষ প্রশমন করা, যেখান থেকে পরবর্তীতে
সেনা সদস্যরা 92 জন শিশু এবং 66 জন আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে। এছাড়া 19 নভেম্বর 2024 তারিখে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে প্রত্যক্ষ সহায়তা প্রদান করে, যার ফলে কোনো দুর্ঘটনা ছাড়াই দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিগত এক মাসে যৌথ অভিযানে 200 জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বিগত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1405 জন ব্যক্তিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে সদ্য সমাপ্ত খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব যেন নিরাপদে পালিত হতে পারে, সেজন্য সেনাবাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করেছে এবং দেশব্যাপী মোট 4241টি গির্জায় কোনো দুর্ঘটনা ছাড়াই বড়দিন উৎসব পালিত হয়েছে। এ সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার এলাকায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সার্বক্ষণিকভাবে পালন করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি মোট 3589 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে 36 জন এখনো চিকিৎসাধীন রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের বাবা জনাব মকবুল হোসেন, যিনি অসুস্থ হয়ে রংপুর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত 10 ডিসেম্বর 2024 তারিখে তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে ঢাকা সিএমএইচের এইচডিইউতে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের 62টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ। এই ছিল গত 4 সপ্তাহে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এখন আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আমাদের হাতে 15 মিনিট সময় রয়েছে। মাইক আছে? একটু পরিচয় দিয়ে কাইন্ডলি বলবেন। মাইক টেস্ট করতে হবে। আচ্ছা, কতদিন দায়িত্ব পালন করবে এটার ব্যাপারে আমরা ইতিপূর্বে একবার বলেছি যে এটা সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারের সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। এখন এটার বিচার সরকার করবেন যে কতদিন দরকার। চাপ, আইন শৃঙ্খলা রক্ষার কাজটা সহজ না, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই বিভিন্ন ধরনের হুমকি আছে। বাট চাপ বলতে আমরা যেটা বুঝি, সেনাবাহিনীর যে আমাদের রুটিন প্রশিক্ষণ, এটা চাপ নেওয়ার জন্যই আমাদেরকে প্রশিক্ষিত করা হয়। সো সেই ক্ষেত্রে সেই ধরনের কোনো চাপ আমাদের নেই। বাট হ্যাঁ, পরিস্থিতির অনেক ধরনের আনসার্টেনিটি আছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি বিভিন্ন সময় ডেভেলপ করছে। বাট আমরা সেগুলোর সাথে তাল মিলিয়ে অন্যান্য যেটা বললাম যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থা সবার সাথে মিলিয়ে কাজ করে যাচ্ছি, যাতে করে সার্বিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটা সহনশীল পর্যায়ে থাকে। নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে যেটা দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার ঝুঁকি আমরা এই মুহূর্তে ওইরকম তেমন কিছু দেখছি না। বাট আমাদের কক্সবাজার জেলায় যারা নিয়োজিত আছেন তারা সবসময় তৎপর আছেন। আমাদের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি, সরকারের অন্যান্য সংস্থা যারা ওখানে কাজ করছেন সবার সাথে সমন্বয় আছে। যদি কোনো ধরনের ঝুঁকি ডেভেলপ করে অবশ্যই আমরা সেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য সদা প্রস্তুত আছি।
আর রোহিঙ্গাদের অনুপ্রবেশের কথা যেটা বললেন, এটা প্রাইমারিলি আমাদের সেনাবাহিনীর এখনো এটা নিয়ে সরাসরি কার্যক্রমের প্রয়োজন হয়নি, বিকজ এটাতে বিজিবি আছে, কোস্টগার্ড এবং সরকারি অন্যান্য সংস্থা যারা আছে RRRC, তারা এটা হ্যান্ডেল করছেন। রিসেন্ট কালে বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে, যাদের সংখ্যা এবং তাদের কন্ট্রোলের ব্যাপারটিও এই সকল সংস্থা দেখছে। আমার মাহমুদুল হাসান প্রথম অবস্থায় জি। সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে রাতে, আমরা দেখেছি তো, এবং কিছু কথা আসছে যে গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো হামলা, কোনো ঝুঁকির কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা, আর যদি সেক্ষেত্রে থাকে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের কোনো ইনিশিয়েটিভ আছে কিনা? সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি, এটা পেলে আমরা বলবো। বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন KPI এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব KPI এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। আচ্ছা, যেটা বললাম বিষয়টা খুবই সাম্প্রতিক। সো এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডিপ্লয়েড থাকেন। মূলত এটার এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি, বাহ্যিক নিরাপত্তা, তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডিপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন। আচ্ছা, আমার কাছে এই ইনফরমেশনটা এখনো নেই, এটা হয়তো আপনাদেরকে প্রেস ব্রিফিং করে পরবর্তীতে জানানো হবে। আমি কাজ করি বান্দরবানের লামায় গত কয়েকদিনে কয়েকটা আগুনের ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ বা কোনো ধরনের আপনাদের ছিল কিনা, ইন্টেলিজেন্স তথ্য ছিল কিনা? এটা ওই যে বড়দিনের সময়কার যেটা, সেটা কথা বলছেন। আচ্ছা, ইনফরমেশনটা আমরা জানি, ইন্টেলিজেন্স ছিল না বলবো না। এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল, এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট। সো এটা তো গত 25 তারিখের কথা। সো এটা অবশ্যই এটার ঘটনা কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। আরেকটি বিষয় যদি জানতে চাই, সেটা হচ্ছে আমরা দেখছি কয়েকদিন ধরে বা 1 মাস বা 3 মাসের চিত্র অনুযায়ী দেশে গুম, অপহরণ থেকে শুরু করে সবকিছু পরিচিত অবনতির দিকে প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনারা লেজিসলেটিভ পাওয়ার থাকার পরও এরকম ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়তই ঘটছে। এতে আপনাদের পদক্ষেপগুলো কি হবে, যে আপনারা যখন কাজ করে যাচ্ছেন তারপরেও কিন্তু এই ঘটনাগুলো বারবার ঘটছে? অবনতি শব্দটা রিলেটিভ, স্ট্যাটিস্টিক্যালি অবনতি হয়নি, বাট হ্যাঁ অনেক ঘটনা ঘটছে এবং এটা আমাদের নজরদারিতেও আছে। এটার বিষয়ে পুলিশ কাজ করছেন, আমরাও কাজ করছি আমাদের বিভিন্ন লেভেলে। এটা আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক সমন্বয় সেল আছে, যেখানে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তারা একসাথে সমন্বয় করেন। এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে, দেশের সর্বস্থান সচিবালয়ের 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল ফালাইছে ভাই? আপনাদের সিকিউরিটি গার্ডটা কই? পুলিশ কই? একজন ফায়ার সার্ভিসের কর্মীর ট্রাক চাপা দিয়ে চলে গেল। একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়ালে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে। সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো, ঢুকে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরো রিল্যাক্সে হয়, আরো ভালোভাবে আগুন ধরে, আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায়। সচিবালয় ভাই, আমার বাসাও 4 5টা 6টা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। এটা সামান্য বিল্ডিং, এই প্রেস ক্লাবের আশেপাশে 4 5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না, হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় যেটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে, সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা 6টা বাজে, 6টা পর্যন্ত সময় লাগে না। 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো, কিভাবে এত বড় একটা আগুন লাগলো। যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়। যে কোনো একটা ছোটখাটো জায়গায় আগুন লাগবে ফায়ার অ্যালার্ম বেজে, অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে
এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না? আচ্ছা মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে যদি সচিবালয়ে ডাকাত ঢুকে তখন তোমরা কি করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমার বলো? যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার এক্সিট যে ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারতো, অল্প একটু আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয় অথচ 3টা তালায় আগুন লাগলো, যে 3টা তালায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো একদম সিরিয়ালে, 3টা একসাথে 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকা আসছি। আরে বেটা নাটক বাদ দে বেটা, আগুন লাগার আগে কেন এই পোস্ট করতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে 3 মাস যখন দেশে ছিল তখন কি করছস তোরা? আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের পার্টি নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস? আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন আমেরিকায় গেছে, এটা আপনারা জানেন, ইন্ডিয়া দিয়ে যায় নাই। গত 1.5 মাস আগের ঘটনা, ডিবি কার্যালয় থেকে শোনা কথা, গত 1.5 মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকা চলে গেছেন। কিভাবে গেল তাহলে? ডিবি হারুন কিভাবে দেশ থেকে পালালো? আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পুনর্বাসন করে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে, নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কিভাবে ভিড় করে? আসিফ নাইদের গতকালকে যে আপনার সচিবালয়ে আগুন লেগেছে, কোন সেক্টরে আগুন লেগেছে জানেন? 7 নম্বর বিল্ডিং এ আগুন লেগেছে, সেটার হচ্ছে 7, 8, 9, 6 তলা হচ্ছে আসিফের কার্যালয়, 6 তলার একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বসার রুম। এই জায়গাগুলোতে আগুন লাগলো। হ্যাঁ, এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল, এদের ফাইলগুলো পুড়ে গেছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না, দেশের সার্বভৌমত্ব জায়গা থেকে যদি কোনো আঘাত আছে আমরা একত্রে লড়াই করব। কিন্তু আপনারা দেখেন বিএনপি পন্থী বা বিরোধী, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি একদম ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে। এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে, এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি, যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে যখন নর্মালি আমাদের এই যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারে, তারাই অভ্যুত্থানের রাজপথ থেকে লড়াই করেছে, তারা এই স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে বিভিন্ন খুনি শেখ হাসিনার সময় যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস মনে করি, আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি। আমরা আসলে বেশি ভালো সাজতে গিয়েছি, সুশীল হতে গিয়েছি, সুযোগ দিতে গিয়েছি, কিন্তু যাদের রক্তে দালালি, যাদের রক্তে দাসত্ব, যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত, তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের প্রতিনিধি রয়েছে, আমরা যারা রাজপথে রয়েছি, আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার। কোন জায়গায়, সেটা সচিবালয় হোক, আমলাতন্ত্র হোক, বাংলাদেশের যে কোনো সরকারি অফিস হোক, যে কেউ যদি বিন্দুমাত্র কোনো অন্যায়, অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে, তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে। আমরা এই সুযোগ আর দেয়া যাবে না। ওই 3, 4, 5 আগস্টে যারা খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল, তারা এখনো সচিবালয়ে বসে কিভাবে অফিস করে। অথচ এই অভ্যুত্থান যদি সফল না হতো, তাহলে ওই খুনি শেখ হাসিনার দোসররাই আমরা যারা আন্দোলন করেছি আমাদের সকলকে জেলে ভরার জন্য সর্বাত্মক সহযোগিতা করতে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা এতদিন বছরের পর বছর ধরে ব্যক্তি স্বার্থকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে, এ সকল তোষামতকারী দালাল দাসদেরকে অবিলম্বে ওই চেয়ারগুলো থেকে অপসারণ করতে হবে। এবং আমরা এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হবে, অলরেডিও হচ্ছে, এগুলোকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে না পারি, তাহলে ওই খুনিদের আবার পদচারণা এই বাংলাদেশে দেখা যাবে। সেই জায়গা থেকে এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে।
তদন্ত করে তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং এরকম ঘটনা আর যেন না হয় সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা রাজপথে রয়েছে তাদেরকে তাদের জায়গা থেকে সর্বোচ্চ যেই ভূমিকা পালন করার দরকার সেটি পালন করতে হবে। আরেকটা বিষয় হলো ভারতের আর বাংলা টিভি বাংলাদেশের বিশেষ করে পঞ্চগড়কে নিয়ে বারবার মিথ্যাচার করছে এবং অপপ্রচার চালাচ্ছে, খুব গুজব ছড়াচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেছেন কিনা, বা ভারতীয় হাইকমিশন বা আমাদের সরকার উচ্চ পর্যায়ে? পঞ্চগড় নিয়ে কি গুজব ছড়াচ্ছে? এই যে হিন্দুদেরকে ইয়া করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কোথাও এমনি সাধারণভাবে আগুন লাগলেও তারা সেটাকে বলছে যে সংখ্যালঘুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সংখ্যালঘু একটা ইস্যু, আর অন্য কোনো ইস্যু নিয়ে এই জাতিগুলো নিয়ে ভারতে আপনি যে একটি নিউজ চ্যানেলের কথা বলেন, শুধু এটি নয়, আরো বেশ কয়েকটি নিউজ চ্যানেল এবং মানে মেরুদণ্ডহীন কিছু উপস্থাপক যাদের চেহারাগুলো দেখলে এখন মানে মাথায় বিনোদন আসে, ট্রল আসে, তো এরকম কিছু মেরুদণ্ডহীন এবং কঙ্কালহীন কিছু মানে চর্ম সমৃদ্ধ কিছু দেহ, এগুলো এখন শুধু পঞ্চগড় কেন্দ্রিক নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নিয়ে ইস্যু নিয়ে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি যে বাংলাদেশে যতটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে তার 10 ভাগের 1 ভাগও ভারতে নেই। এই বাংলাদেশে আমার হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী ভাইরা যতটা নিরাপদ, আমরা যতটা ভাই বন্ধুর মতো থাকি, ওই ভারতে মুসলমানরা কোনোদিন ততটা নিরাপত্তা পায়নি। এই মোদি সে একজন উগ্র সাম্প্রদায়িক একজন প্রধানমন্ত্রী এবং সে গুজরাটে মুসলমানদের রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি, এখানে আমরা সবাই ভাই, আমাদের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। আমি আমার সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের বাড়িতেও যাই, তার বাড়িতেও আমি খাই, আমার ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা বাংলাদেশি নাগরিক, আমরা সেভাবে একসাথে বসবাস করে আসি। কিন্তু আমাদের এই সম্প্রীতিকে বা কোনো একটি দুর্ঘটনাকে কেউ যদি শুধু ফুটেজ খাওয়ার জন্য, অস্থিতিশীল পরিবেশ দেখানোর জন্য ভিন্নভাবে উপস্থাপন করে, আমরা স্পষ্ট করে বলতে চাই এগুলো মিডিয়া না, এগুলো হচ্ছে মিডিয়া নামক। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।